নমস্কার, আবার ফিরে এলাম দূরদর্শনের স্টুডিওতে আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনা এবং পরবর্তী সরাসরি সম্প্রচার নিয়ে। আপনারা জানেন যে আজকে পশ্চিমবঙ্গের জন্য খুবই বড় দিন। প্রথম পর্যায়ে আমরা রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেছি এবং প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন বন্দে ভারত এক্সপ্রেস এবং অন্যান্য প্রকল্প, জোকা মেট্রো, তারাতলা মেট্রো। দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করবেন ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে, যেটাকে আমরা সাধারণভাবে জানি যে গঙ্গাকে পলিউশন মুক্ত অর্থাৎ দূষণ মুক্ত করার জন্য যে একটা বৃহৎ প্রকল্প সারা ভারতবর্ষব্যাপী, অর্থাৎ যেখান দিয়ে গঙ্গা গেছে এবং তার সঙ্গে তার যে শাখা প্রশাখাগুলো আছে, সেই গঙ্গা সংক্রান্ত বিষয় নিয়ে একটা কর্মযজ্ঞ চলে ভারতবর্ষে। এবং এই যে ন্যাশনাল গঙ্গা কাউন্সিল, এই ন্যাশনাল গঙ্গা কাউন্সিল গঠন করার পর থেকে এটা দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠক কানপুরে অনুষ্ঠিত হয়েছিল, এটা দ্বিতীয় বৈঠক। রয়েছেন সেই সমস্ত রাজ্যের, যে রাজ্যগুলোর মধ্যে দিয়ে গঙ্গা গেছে, মূলত সেই সমস্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা রয়েছেন, বিভিন্ন দফতরের মন্ত্রীরা, যারা এই বৈঠকের বা এই গঙ্গা কাউন্সিলের সদস্য হিসেবে আছেন, এবং তার সঙ্গে রয়েছেন সরকারি আধিকারিকরা। তো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পরিবেশবিদরা, যারা এই বিষয় নিয়ে ওয়াকিবহাল। তাদের থেকে জানবার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন আমার ডান দিকে ডক্টর স্বাতী, আমার বাঁ দিকে ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, তিনি পরিবেশ বিজ্ঞানী। রয়েছেন ডক্টর তরিত রায়চৌধুরী, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অবশ্যই পরিবেশ নিয়ে তার পড়াশোনা এবং তার পাণ্ডিত্য। আমরা সেই আলোচনায় আসব। গঙ্গা আমরা যে নামেই ডাকি না কেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত যে নামেই ডাকি না কেন, কোথাও হুগলি, কোথাও ভাগীরথী, ইত্যাদি ইত্যাদি, আমি ডক্টর স্বাতীকে বলছি যে মানে কিভাবে গঙ্গা ভারতবর্ষের পরিবেশের সঙ্গে জড়িত, তার একটা ছোট্ট, আমরা তো ছোট ছোট করে যাব, তো তার একটা ভারতবর্ষের পরিবেশে শুধু গঙ্গা পূজার প্রসঙ্গ নয়, গঙ্গা জীবনযাত্রার একটা অংশ এবং পরিবেশের একটা অংশ। সেইটাকে যদি আপনি ছোট কথা একটুখানি বুঝিয়ে দেন। একদমই। আমরা যদি দেখি যে গঙ্গার উৎস থেকে যদি একদম যে অববাহিকা অবধি যদি একদম রিজিয়ন্সটা দেখি, এখানে কিন্তু বিভিন্ন স্টেটের মধ্যে দিয়ে এই গঙ্গা পরিবাহিত হচ্ছে। এবং যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, গঙ্গাকে যেমন আমরা বিভিন্ন স্টেট বিভিন্ন ধরনের রিচুয়ালসের মাধ্যমে, যেখানে পুজো একটা বিষয় থাকছেই, কিন্তু গঙ্গার যেটা আমরা দেখতে পাই যে এফেক্ট আমাদের পরিবেশের ক্ষেত্রে, সেখানে কিন্তু গঙ্গা তীরবর্তী প্রচুর আগে থেকেই, মানে এটা এখন নয়, আজ থেকে বহু বছর আগেই যে সমস্ত গড়ে উঠেছে আজকে যে শহর সভ্যতা বা নগর সভ্যতা আমরা দেখছি, সেটা কিন্তু বেসিক্যালি গড়ে উঠেছে এই গঙ্গা কেন্দ্রিক। সুতরাং গঙ্গার ওপর কিন্তু আমাদের সমস্ত জীবনযাত্রাটা খুব বেশিভাবেই আমরা ডিপেন্ডেন্ট। এবং তার ফলে যেটা হয়েছে যে আমরা গঙ্গাকে ব্যবহার করেছি, বিভিন্ন কার্যে ব্যবহার করেছি। আজকে আমাদের কলকারখানা থেকে শুরু করে সমস্ত রকম ইন্ডাস্ট্রির যে পলিউটেড ওয়াটার, সেটাও কিন্তু, সেটা আমি আসছি যে সেটা কতটা ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটা হয় সেটা পরবর্তীকালে, কিন্তু আলটিমেটলি এটা গঙ্গাতে এসে মিশছে এবং সেখানেতে গঙ্গার মাধ্যমে সেটা আলটিমেটলি আমাদের গিয়ে পড়ে হচ্ছে সাগরে। এবং এই বিস্তৃত একটা জায়গা এবং বিস্তৃত জায়গার মধ্যে বিভিন্ন স্টেটের, আজকে আমরা যদি দেখি এনভায়রনমেন্টের যে কন্ডিশনসগুলো, সেগুলো কিন্তু আলাদা। আজকে যদি ইউপি দেখি, বিহার দেখি, সেখানকার যা ক্লাইমেটিক কন্ডিশনস, সেখানকার যা মাটির যা চরিত্র, সেখানকার যা গঙ্গার যা অম্লধর্মী কি ক্ষারধর্মী, সমস্তটা কিন্তু তার এনভায়রনমেন্টের ক্যারেক্টারিস্টিক্সগুলোর ওপরও ডিপেন্ড করে এবং এটা খুব আঞ্চলিক। সুতরাং আমার যেটা বক্তব্যের বিষয় যে গঙ্গাকে উৎস আর একদম শেষ অবধি আমরা যদি একই ধরনের তার ক্যারেক্টারিস্টিক্স থাকবে এটা বিচার করে নিই, এত বড় দেশে এটা খুব অসম্ভব একটা বিষয়। এবং সেখানে কিন্তু এটা খুব আঞ্চলিক পরিপ্রেক্ষিতে আমাদেরকে গঙ্গা নিয়ে আলোচনা করতে হবে এবং প্রত্যেকটা স্টেটের ঠিক সেইভাবে ইমপ্লিমেন্টেশনস প্ল্যানগুলো আমাদের থাকবে। দুটো কথা আমার খুব পছন্দ হলো যে ডক্টর চক্রবর্তী যেটা বললেন। একটা হচ্ছে যে এই গঙ্গাকে কেন্দ্র করে ভারতবর্ষের ঐতিহাসিক নগর সভ্যতা শুরু হয়েছে,
সেটা আমরা পশ্চিমবঙ্গের মানুষরা খুব ভালোভাবেই জানি। আর এই গঙ্গাকে আমরা ব্যবহার করেছি। আমি ডক্টর চৌধুরীর কাছে যাব যে আমরা গঙ্গাকে ব্যবহার করেছি, কিন্তু গঙ্গাকে প্রতিদানে কিছু দিইনি। আজকে, শুধু আজকে নয়, বেশ কিছু সময় ধরে যখন থেকে গঙ্গা অ্যাকশন প্ল্যান চলছে তারপর থেকে আজ পর্যন্ত গঙ্গাকে আমরা কিছু ফিরিয়ে দেওয়ার ভাবনাটা ভেবেছি। এটা অত্যন্ত ইতিবাচক বলে আমার মনে হয়। কিন্তু এরকম একটা বিশাল নদী, তার যে ব্যবহারটা আমরা করেছি, কতটা আমরা ফিরিয়ে দিতে পারবো? না, ফিরিয়ে দিইনি কিছু বললে সে জায়গাটা ঠিক ঠিক দেখাবেন না। ফিরিয়ে আমরা প্রচুরই দিয়েছি। যেমন আমরা প্রচুর পলিউশন লোড ফিরিয়ে দিয়েছি। গঙ্গার যে ইম্পর্টেন্স, গঙ্গা যে মা গঙ্গা, তার যে ইম্পর্টেন্স, ডক্টর চক্রবর্তী যেগুলো বলছিলেন যে ভারতবর্ষের ইতিহাস যদি আমরা খুঁজি, গঙ্গার একটা বিরাট ভূমিকা আছে। সেখানে আমরা আধুনিক যুগের সমাজ সচেতন মানুষরা আমরা যেটা করেছি, আমরা টোটালি মিসইউজ করেছি গঙ্গা নদীর ওপরে। এবং আমরা এটা বুঝিনি যে একটা আজকালকার যুগে একটা সারফেস ওয়াটার বডি, গঙ্গা যে 2525 কিলোমিটার ধরে বয়ে এসছে তার দৈর্ঘ্য, এবং সেই গঙ্গোত্রী থেকে শুরু করে আপ টু বে অফ বেঙ্গল 4খানা স্টেটের মধ্যে দিয়ে গেছে, এবং তার যে ইম্পর্টেন্স, তার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সে তো খালি জল দিচ্ছে না, একটা বিশাল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে। ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে, ফরেস্টেশন থেকে শুরু করে, গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে, এই ওয়াটার রিসোর্সের বিরাট ইম্পর্টেন্স আছে। সুতরাং আমরা মানুষরা যদি সেটা না বুঝি, আমরা যদি সবসময় ভাবি যে গভর্নমেন্ট এটা করবে, গভর্নমেন্ট ওটা করবে, এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের সাধারণ মানুষদের কিন্তু সচেতন হতে হবে। কিন্তু আমরা সবসময় যেটা করি, আমি যেটা দেখেছি, যে আমরা মানে রেজ আওয়ার ফিঙ্গার্স টু আদার্স, এটা আমরা খুব ইজিলি ক্লেম করতে পারি, যাতে নিজেদের দোষ থেকে আমরা নিজেরা বেরোতে পারি। সুতরাং গঙ্গার যে ইম্পর্টেন্স, এবং অদূর ভবিষ্যতে আরও হবে, কারণ আপনি যদি পৃথিবীর ওয়াটার রিসোর্স দেখেন, তাতে দেখবেন গ্রাউন্ড ওয়াটার কন্ট্রিবিউট করছে 0.7%, সারফেস ওয়াটার কন্ট্রিবিউট করছে মোর দ্যান 93%। সারফেস ওয়াটারের মধ্যে একটা ভাস্ট কন্ট্রিবিউট করছে ওশেন, সি, এরা। গঙ্গা তো সারফেস ওয়াটার। এবং সবচেয়ে বড় প্রবলেম, গ্রাউন্ড ওয়াটারের অবস্থা কিন্তু ইন্ডিয়ান পরিপ্রেক্ষিতে কিন্তু অত্যন্ত খারাপ, মানে কোয়ালিটি এত খারাপ। আমরা এক্সটেন্সিভ রিসার্চ করি গ্রাউন্ড ওয়াটারের উপরে, এবং সেখানে আজকে দাঁড়িয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আজ থেকে 500 বছর আগে মানুষ যে সারফেস ওয়াটার খেত, এবং তখন যে মানুষ, ওটা ট্রিটমেন্ট হতো না, মানুষ বিভিন্ন রোগে মারা যেত, পেট ঘটিত রোগ, আমরা কিন্তু আবার সারফেস ওয়াটারে কিন্তু আমরা ফিরে আসতে চাইছি। সুতরাং গঙ্গা সেদিক থেকে কিন্তু বিশাল ইম্পর্টেন্স আছে। প্রশ্নটা হচ্ছে যে আমি যদি আমাদের যারা দৈবিক ভাবনায় ভাবিত, অর্থাৎ যারা নাস্তিক নন, আস্তিক ভাবনায় ভাবিত, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আমরা ভাবতে পারি যে গঙ্গা মাটি ছাড়া আমাদের দুর্গা প্রতিমা তৈরি হয় না। তো গঙ্গাকে আমরা এইরকমভাবে ব্যবহার করি, আর যেটা ডক্টর চৌধুরী বললেন, আমরা ফিরিয়ে দিই শুধুই মাত্র যাকে বলে দূষণ। এবং আমি যেটা ডক্টর চক্রবর্তীর প্রথম কথাটার দিকে এবারে আমরা আলোচনাটাকে একটু ঘুরিয়ে নিয়ে যাব, যে উত্তরের যে পাহাড়ি এলাকার গঙ্গা, তারপরে উত্তরপ্রদেশের গঙ্গা, তারপরে বিহারের গঙ্গা, এবং তারপরে পশ্চিমবঙ্গের গঙ্গা, এবং তারও আবার বিভিন্ন রকমের চরিত্র, যেটা উত্তর 24 পরগনা হুগলি এলাকায় যে শিল্পাঞ্চল আছে বা যে ধরনের চরিত্র আছে সেটা একরকম, মুর্শিদাবাদে সেটার চরিত্র আর এক রকম। ডক্টর চক্রবর্তী, এই যে আপনি বলছেন যে আঞ্চলিকভাবে দূষণমুক্ত করার ভাবনাটা ভাবতে হবে, এইটার জায়গাটা কীরকম? একদমই, যেটা আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, যে যেখানে আমরা দেখছি যে গঙ্গার উৎস থেকে একদম শেষ অবধি, এখানে গঙ্গা কিন্তু বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গা দিয়ে বয়ে যাচ্ছে। এবং যেটা আমরা দেখি যে সাধারণত যে দূষণের কথা উনি বলছিলেন, যে একটা ডোমেস্টিক ওয়েস্ট হয়,
যেটা আমরা দেখি যে আমাদের রেগুলার যে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো সেগুলো যখন এসে গঙ্গায় মেশে, এছাড়াও কিছু হয় যে আমাদের পূজা দ্রব্যাদি এই ধরনের কিছু ওয়েস্ট থাকে যেগুলো রিচুয়ালস ওয়েস্ট, সেখান থেকেও কিন্তু আজকে গঙ্গা দূষিত হচ্ছে। এছাড়াও আমাদের যেটা থাকছে যে আমাদের যেগুলো হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এবার এই ইন্ডাস্ট্রি যেহেতু আমরা জানি যে গঙ্গার ওপর বেস করে বেশ কিছু ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়, যেখানে কিন্তু আমাদের ট্যানারি ইন্ডাস্ট্রিজগুলো একটা বিশাল বড় একটা জায়গা রেখে যায়, যেখান থেকে প্রচুর ধাতব মৌল, আজকে আমরা জানি যে আমাদের যে কোনো ধাতব মানে ভারী ধাতব মৌল, সেগুলো কোনো জায়গায় আমরা দেখতে পাই। যদি আজকে হাওড়া, হুগলি, যদি আমরা পশ্চিমবঙ্গের কথা দেখি, সেখানেতে দেখা যায় কিন্তু প্রচুর পরিমাণে ফেরাস, বিভিন্ন জায়গায় আয়রনের অধিক্য অনেক বেশি, আর্সেনিক যেটা একটু আগেই গ্রাউন্ড ওয়াটারের রিসার্চের কথা উঠছিল, সেখানে আমরা দেখতে পাই জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ প্রচণ্ডভাবে বেশি, এবং বিভিন্ন জায়গায় খনিজ যে পদার্থগুলো আছে সেগুলোও জলে এসে ডিরেক্টলি মিশছে, এবং সেখানে হঠাৎ করে কোনো জায়গায় দেখা যায় পিএইচটা চেঞ্জ হয়ে যায়, এবং সেটা কিন্তু অল্টারনেটিভলি বায়োডাইভার্সিটিতেও কিন্তু এফেক্ট করে। বায়োডাইভার্সিটি বলতে আজকে আমরা হঠাৎ করে দেখতে পাই যে আজকে সুন্দরবনের নোনা জায়গাতে যে ধরনের গাছের যা প্রকৃতি, সেটা কিন্তু হঠাৎ করে চলে আসছে আমাদের গঙ্গা বক্ষে, একদম লাগোয়া যে কলকাতা অঞ্চলের যে জায়গাগুলো আমরা দেখতে পাই নদীর ধারে ধারে, ঠিক ঘাটগুলো থেকে সেই পরিচিতি গাছগুলোকে আমরা খুঁজে পাচ্ছি। সাধারণ মানুষের চোখ দিয়ে দেখলে পরে আমরা দেখতে পাই যে এই ধরনের গাছগুলো এখানে কি করে গড়ে উঠছে। সুতরাং গঙ্গার কিন্তু চরিত্রগত একটা পরিবর্তন আসছে, এবং চরিত্রগত পরিবর্তনের প্রধান যেটা থাকছে, সেখানে আমরা জলের যে প্যারামিটার্সগুলো, ফিজিক্যাল প্যারামিটার্সগুলো যেগুলো দেখি, যে বিওডি লেভেল মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, বা সেখানে কত দ্রবীভূত অক্সিজেন থাকছে, ডিজলভ অক্সিজেন্স কতটা থাকছে, এবং সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে পিএইচ, খুব র্যাপিড পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই পিএইচ চেঞ্জ হওয়াটা কিন্তু সেখানে হয়তো সেখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মিশছে, বা আমরা যেটা অনেক সময় দেখি যে কালার চেঞ্জ হয়ে যাওয়া, অনেক জায়গায় হাওড়ার দিকে আপনি যেটা বলছিলেন, অ্যাট ইভেন কানপুরের বিভিন্ন যে জায়গাগুলো, ইউপির যে জায়গাগুলোতে গঙ্গার পার্শ্ববর্তী যে জায়গাগুলো, সেখানে দেখা যাচ্ছে যে হঠাৎ করে জলের যে ঘনত্ব, তার ডেন্সিটিটা, এছাড়াও কিন্তু পিএইচের অম্লধর্মী চেঞ্জেসটা খুব বেশি করে লক্ষ্য করা যায়, এবং এই একটা দুর্গন্ধযুক্ত জায়গা, সেখানেতে মানুষ কিন্তু সেই জল আর ব্যবহার করে উঠতে পারছেন না, এবং সাধারণ মানুষের পক্ষে সেটা কখনো সম্ভবও হচ্ছে না সেই জলকে প্রাকৃতিক উপায়ে সেখান থেকে পরিষ্কার করা। সুতরাং আমাদের এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যে জায়গাটাকে আমরা ফিরিয়ে দেওয়ার কথা বারবার করে যে জায়গাটা আসছি, সেখানটা কিন্তু আমরা যেহেতু পলিউশনস লোড যেমনভাবে আমরা ফিরিয়ে দিচ্ছি, যেখানে আমরা কলিফর্ম ইউনিটসটা দেখতে পাই সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে, আজকে যে কোনো ধরনের ডিজিজের প্রাদুর্ভাব সেটাও কিন্তু অসম্ভবভাবে এই গঙ্গা তীরবর্তী অঞ্চলগুলোতে বাড়ছে। সুতরাং এটা থেকে কিন্তু আমরা বিভিন্ন রিসার্চ পেপারের রেফারেন্স থেকে আমরা এটা বুঝতে পারছি যে গঙ্গা তীরবর্তী মানুষ অ্যাফেক্টেড, তার এপিডেমিওলজিক্যাল স্টাডিজগুলো থেকে সেই রিপোর্টটা উঠে আসছে। সুতরাং এরপর আমাদের কিন্তু চিন্তাভাবনার জায়গাটা ভাবতে হবে। আমি একটা অন্য জিনিস ভাবি, আপনি যেটা বললেন যে আর্সেনিক বা ইত্যাদি সংক্রান্ত, আমি সেটা আপনার কাছে জিজ্ঞেস করি। আপনি আপনার আলোচনাতে প্রথমে গ্রাউন্ড ওয়াটার আর সারফেস ওয়াটার ব্যবহারের ক্ষেত্রে একটা প্রসঙ্গ তুলেছেন। আমি উত্তর শহরতলির বাসিন্দা এবং আমি প্রচণ্ডভাবে আয়রন দ্বারা ক্ষতিগ্রস্ত। বাড়িতে মানুষকে আমন্ত্রণ জানাতে লজ্জা পর্যন্ত লাগে। সেখানে কোনো পরিশুদ্ধ জল সরবরাহ করার ব্যবস্থা নেই, পুরোটাই চলে হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের ওপরে, এবং সেটা কমতেও থাকছে এবং অত্যন্ত বাজে, এবং যার ফলে তার পারিপার্শ্বিক যে সমস্ত স্বচ্ছতার ব্যবসা, সেগুলো হয় জল কিনে খাওয়া, নয় আরও ব্যবহার করা, এসবগুলো চলছে। তো এবং এটার একটা তো শেষ আছে গ্রাউন্ড ওয়াটার ব্যবহার, আর সারফেস ওয়াটার আমাকে ব্যবহার করতে হবে, এবং তার জন্য গঙ্গা আমার একটা মানে তৈরি সারফেস ওয়াটারের একটা সোর্স। তো সেইখানে আজকেও কিছু এরকম প্রজেক্ট বোধহয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, যেখানে জলকে পরিশুদ্ধ করবার। তো এইটাকে কিভাবে আমাদের এই পুরো প্রজেক্টের সঙ্গে ব্যবহার করা যায়, মানে ইনক্লুড করা যায়?
না, ভূগর্ভস্থ জল তোলার তো একটা তার একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া থাকা উচিত যে আমরা কতটা তুলব, কোন জায়গায় তুলব। কিন্তু আমার মনে হয় অ্যাজ পার কারেন্ট ট্রেন্ড, কারণ আমি দীর্ঘ 25 বছর এই লাইনে কাজ করেছি, যে আমরা ভূগর্ভস্থ জল তোলা সেদিনকে বন্ধ করব যেদিনকে জলের সোর্স পুরো বন্ধ হয়ে যাবে। আমি এক্স্যাক্টলি সেটাই বলতে চাইছি। হ্যাঁ, কারণ যেটা কিছুদিন আগে সাউথ ইন্ডিয়াতে ঘটলো, যে ওয়াটার স্ক্যারসিটি, এবং আমরা খুব কিন্তু তার সামনে, কারণ পশ্চিমবাংলায় বহু জায়গায় আমরা এক্সটেন্সিভ রিসার্চ করে দেখেছি, ইনক্লুডিং ক্যালকাটা, যে ওয়াটার টেবিল কিন্তু 1 মিটার 2 মিটার 3 মিটার থেকে 12 মিটার পর্যন্ত নেমে গেছে। এবং যার জন্য মাননীয় দর্শক আপনারা জানেন, যেটা বিশেষজ্ঞরা বলছেন, যে আপনারা যারা তথাকথিত বোর ওয়াটার ব্যবহার করেন, অর্থাৎ জলের পাম্প চালিয়ে মাটির তলা থেকে জল তোলেন, তাদের বছরে না হলেও 2 বছরে একবার করে আবার বোরিং করে আরও নিচে নামতে হচ্ছে, এবং এই নিচে নামাটা ক্রমাগত চলছে। আর কত নিচে নামবো আমরা? আরও বিপজ্জনক প্রবণতা হয়ে গেছে, যেটা যেহেতু ভূগর্ভস্থ জল বিভিন্নভাবে কন্টামিনেটেড উইথ সেভারাল মেটালস আর মেটাল আয়নস, তা মানুষের একটা প্যানিক আছে, কারণ আমরা তাদের সেফ ড্রিঙ্কিং ওয়াটারটা সাপ্লাই করতে পারছি না বা কোনো অল্টারনেট অপশান নেই। সেজন্য ব্যাঙের ছাতার মতো এই বিজনেস কোম্পানিগুলো গজিয়ে গেছে। আমি জানি না তারা কি প্রোটোকল মেনটেন করছে, বা প্রতিটা স্টুডিওতে আমি এই বার্তাটাই গভর্নমেন্টকে দিয়ে যাই, যে এরা পেপারে বেরোয়, পুলিশ রেড হয়, তাহলে হুইল টেক দ্য রেসপন্সিবিলিটি? তারা পারমিশনটা পাচ্ছে কি করে, রেজিস্ট্রেশনটা পাচ্ছে কি করে? তার মধ্যে সোর্সের মধ্যে ভূত আছে। তো এই ব্যাপারগুলো থেকে আমরা যতদিন না বেরোবো, আমরা যতদিন না বুঝবো যে সারফেস ওয়াটার ইম্পর্টেন্স, আমরা যতদিন না বুঝবো রেন ওয়াটার হারভেস্টিংয়ের ইম্পর্টেন্স, আমরা কিন্তু এই গ্রাউন্ড ওয়াটার উত্তোলন করে শেষ করে দেবো। কারণ আজকে গ্রাউন্ড ওয়াটার উত্তোলন করে, আগে মানুষ আর্সেনিক, ফ্লুরাইড, নাইট্রেট, ইউরেনিয়াম খেত পানীয় জলের থ্রু দিয়ে, গ্রাউন্ড ওয়াটারের থ্রু দিয়ে। এখন ওই কন্টামিনেটেড জল দিয়ে কিন্তু চাষ হচ্ছে। সেই চাষের ফলে কাল্টিভেটেড ক্রপস অ্যান্ড ভেজিটেবলসে কিন্তু এই ক্ষতিকারক পদার্থগুলো চলে যাচ্ছে। কিন্তু কলকাতায় আমরা যারা বসে ভাবছি যে আমরা মিনারেল ওয়াটার খাই, বা টালা পাম্প বা ট্রিটেড গ্যাঞ্জেস ওয়াটার খাই। सदस्यगण, माननीय प्रधानमंत्री जी के प्रति हृदयपूर्वक अपनी संवेदनाएं व्यक्त करते हैं। आदरणीय प्रधानमंत्री जी और राष्ट्रीय गंगा परिषद की इस दूसरी बैठक में उपस्थित सभी माननीय सदस्यगण, हम सबको विदित है कि गंगा परिषद का गठन अक्टूबर 2016 में जल संसाधन, नदी विकास और गंगा संरक्षण मंत्रालय द्वारा जारी एक अधिसूचना के तहत किया गया था, जिसका उद्देश्य माननीय प्रधानमंत्री जी की सोच और विजन के अनुरूप भारतीय संस्कृति की प्राणधारा के रूप में प्रवाहित गंगा नदी में पर्यावरणीय प्रदूषण की रोकथाम करना तथा गंगा के निर्मल एवं अविरल प्रवाह को सुनिश्चित करने और इसके संपूर्ण कायाकल्प के माननीय प्रधानमंत्री जी की योजना को सुदृढ़ करना था। इसका एक मकसद यह भी था कि गंगा से जुड़े विविध आर्थिक और सांस्कृतिक प्रकल्पों को और आगे बढ़ाया जाए। आपके मार्गदर्शन में मिशन नमामि गंगे ने अभूतपूर्व सफलता प्राप्त की है। हम सभी इस बात से भी भली भांति अवगत हैं कि माननीय प्रधानमंत्री जी की अध्यक्षता में 14 दिसंबर 2019 को राष्ट्रीय गंगा परिषद की पहली बैठक कानपुर, उत्तर प्रदेश में संपन्न हुई थी। इस समिति का उद्देश्य संबंधित राज्यों के सभी विभागों के साथ साथ केंद्रीय मंत्रालयों में गंगा केंद्रित दृष्टिकोण के महत्व पर विशेष रूप से ध्यान देना था। इस बैठक में राष्ट्रीय गंगा परिषद को गंगा और उसकी सहायक नदियों सहित गंगा नदी बेसिन के प्रदूषण निवारण और कायाकल्प के समग्र उत्तरदायित्व का भी दायित्व सौंपा गया। राष्ट्रीय गंगा परिषद की पहली बैठक में माननीय प्रधानमंत्री जी, आपने गंगा नदी की स्वच्छता और अविरलता तथा निर्मलता के साथ गंगा नदी की स्वच्छता से जुड़े हुए विभिन्न पहलुओं
तो हमने देखा कि वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से प्रधानमंत्री राष्ट्रीय गंगा परिषद की बैठक में शामिल हुए और ख़ास तौर पर जिस तरह से नमामि गंगे ये प्रोजेक्ट चलाया गया, तो इसके जो परिणाम जब इसके विकासपूर्ण ढांचे को, बुनियादी ढांचे को तरीके से इसका विकास किया गया, उसी वजह से जो परिणाम मिले, तो संयुक्त राष्ट्र ने नमामि गंगे को दुनिया के 10 रिस्टोरेशन फ्लैगशिप प्रोग्राम्स के रूप में मान्यता दी। हमने देखा कि किस तरह से वहाँ पर ढांचागत विकास किया गया है और सीवरेज से जुड़ी तमाम जो आज योजनाएं हैं उस पर आज बातचीत होनी है। साथ ही साथ कैसे परिस्थिति तंत्र को और इसकी प्रणाली को मजबूत बनाकर इस परियोजना को बहुत आगे ले जाया गया, जिसका जिक्र लगातार राजेश राज भी कर रहे थे कि कैसे आज की इस बैठक के लिए काशी से भी शुभकामनाएं पहुंची हैं कि इस प्रोजेक्ट को और आगे ले जाया जाए। और ये दूसरी बैठक है इस काउंसिल की जिसकी अध्यक्षता प्रधानमंत्री नरेंद्र मोदी कर रहे हैं। और फिलहाल समाचारों में इतना ही, दीजिए इजाजत, नमस्कार। ফিরে এলাম স্টুডিওতে। গঙ্গা কাউন্সিলের বৈঠক শুরু হয়েছে এবং আপনারা জানেন যে যেহেতু এই ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠক নিতান্তই একটা যাকে বলা হয় সরকারি বৈঠক বা আমাদের চলতি কথায় বলা হয় অফিসিয়াল বৈঠক, এখানে আমরা হয়তোবা কেন আমরা এটা সরাসরি সম্প্রচার করতে পারবো না। আমাদের হয়তো ওইটুকুই অনুমতি ছিল যে জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি এই বৈঠকটির একটা দিচ্ছিলেন, মুখবন্ধ দিচ্ছিলেন, সেইটুকু আমরা আপনাদের কাছে সরাসরি সম্প্রচার করলাম। এবং আপনারা জানেন যে দেখতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রয়েছেন, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ছিলেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আমরা আমাদের আলোচনায় ফিরে আসি, যেটা আমরা ডক্টর চৌধুরীর সঙ্গে আলোচনা করছিলাম যে সারফেস ওয়াটারের, এবং সেটা আমাদের এই মুখবন্ধতে মন্ত্রী সাহেবও বলছিলেন যে কিভাবে একটা সামগ্রিকভাবে কায়াকল্প, যেটাকে হিন্দিতে বলা হয়, মানে গঙ্গার পুরো চেহারাটাকে বদল করে দেওয়া যায়, তারই একটা প্রচেষ্টা শুরু হয়েছে 2016 সাল থেকে। এবং এই ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের মধ্যে তার সমস্ত কিছুই তার মধ্যে সংযুক্ত, সেটা পিএইচ লেভেল হোক বা সেটা বিওডির কথাই হোক বা সেটা আপনার শিল্পের ওয়েস্টেজ হোক অথবা রিচুয়াল ওয়েস্টেজ হোক অথবা ডোমেস্টিক ওয়েস্টেজ হোক। তো এই যে বৃহৎ প্রকল্প, একটা বোধহয় আমি দেখলাম যে আমাদের হিন্দি সহযোগীরা বলছিলেন বিশ্বের বড় প্রকল্পের মধ্যে একটা হিসাবে নমামি গঙ্গাকে ধরা হয়। তো আপনারা বা আপনি বিজ্ঞানী হিসাবে বা এটা নিয়ে পড়াশোনার কতটা আশাবাদী? না, আশাবাদী তো হতেই হবে। আমি যদি প্রথমে আশাহীন হয়ে যায় তাহলে তো জিনিসটা ওখানেই শেষ হয়ে যায়। না, আমি বলছি না যে কোথায় দুর্নীতি বা কোন সরকার কতটা চাইছে বা কতটা চাইছে না সেটা নিয়ে, আমি বলছি যে এই বৃহৎ বিষয়টাকে আনা যায়, সম্ভব? অবভিয়াসলি স্টেপ ওয়াইজ করতে হবে এবং সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস, কারণ আমি বহু ক্ষেত্রে দেখেছি আমরা যে কোনো ইস্যুতেই একটা ইলিটারেট পার্সনকে আমরা আঙুল তুলে দেয়, এটা খুব সুবিধে, কিন্তু আমি ওয়ারাস এখানে দেখেছি যে একজন লিটারেট পার্সন কিন্তু বিহেভস মোর ইলিটারেসি। এই ব্যাপারটা মানে শিক্ষিতদের মধ্যে অশিক্ষার অভাব। সুতরাং আজকে আমি এই যে গঙ্গা জল গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি, একটা প্লাস্টিক থ্রোট করে দিলাম বা একটা ফেলে দিলাম, আমি বহু ধারণা আছে এরকম মিস ইউজ। এই মানসিকতা থেকে আমরা যতদিন না বেরোতে পারবো, আর আমার যেটা মনে হয় এটা তো 1-2 দিনে হবে না, এই ওভারঅল প্ল্যানিং প্রোগ্রামিং বা প্রধানমন্ত্রী যে স্বপ্নের জিনিসটা চিন্তা করছেন, আমরা ইট উইল টেক সাম।
मैं आग्रह करूंगा कि इन परियोजनाओं से जुड़ी हुई शॉर्ट फिल्म को प्रदर्शित किया जाए। गंगा केवल एक पौराणिक नदी नहीं, करोड़ों भारतीयों की जीवन रेखा है। कृषि, जलमार्ग, पर्यटन की ये अर्थ गंगा अपनी 2500 किलोमीटर की विशाल यात्रा के दौरान पश्चिम बंगाल में मुर्शिदाबाद से प्रवेश कर गंगा सागर पार करते हुए बंगाल की खाड़ी में मिल जाती है। 2015 में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने नमामि गंगे अभियान का शंखनाद किया। नमामि गंगे अभियान को एक नए स्तर पर ले जाया जा रहा। गंगा जी की स्वच्छता के अलावा अब गंगा से सटे पूरे क्षेत्र की अर्थव्यवस्था और पर्यावरण के विकास पर भी फोकस है। नमामि गंगे अभियान के अंतर्गत तक लगभग 33,000 करोड़ रुपए की लागत से 400 से अधिक परियोजनाओं को मंजूरी दी गई है। इनमें से ज्यादातर परियोजनाओं का निर्माण पूरा हो चुका है। बाकी परियोजनाओं पर तीव्र गति से निर्माण कार्य हो रहा है। इनमें सुएज ट्रीटमेंट इंफ्रास्ट्रक्चर, रिवर फ्रंट डेवलपमेंट, रिवर सरफेस क्लीनिंग, बायोडाइवर्सिटी प्रोटेक्शन, डिफॉरेस्टेशन, जन जागरूकता, इंडस्ट्रियल एफ्लुएंट मॉनिटरिंग व अर्थ गंगा शामिल हैं। नमामि गंगे अभियान के अंतर्गत घाटों की सफाई, गंगा आरती, नुक्कड़ नाटक, पेंटिंग, घाट योग जैसी गतिविधियों में जन सहभागिता से ही गंगा स्वच्छता का संदेश जन जन तक पहुंच रहा है। इन योजनाओं के निर्माण से कई स्थानों पर गंगा के पानी की गुणवत्ता में उल्लेखनीय सुधार हुआ है। गंगा में जलीय प्रजातियों की बढ़ती संख्या नदी के बेहतर होते हालात को दर्शाती है। सभी राज्यों के साथ पश्चिम बंगाल पर भी विशेष ध्यान दिया गया। नमामि गंगे के अंतर्गत पश्चिम बंगाल में अव्यवस्थित सूरज प्रबंधन के कारण गंगा के जल प्रदूषण पर अंकुश लगाने हेतु 26 सूरज इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट स्थापित किए गए, जिनमें 4,462 करोड़ की लागत से 870 मिलियन लीटर प्रतिदिन क्षमता के सूरज ट्रीटमेंट प्लांट, 966 किलोमीटर के सुअर नेटवर्क का निर्माण कार्य शामिल है। इसमें अधिकांश प्रकल्पों को प्राथमिकता देकर युद्ध स्तर पर कार्य करते हुए 11 परियोजनाओं के अंतर्गत 25 STPs का निर्माण अब तक पूर्ण कर लिया गया है। इनमें से 992 करोड़ की लागत से बनी 7 परियोजनाओं का लोकार्पण आज माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी वे कर कमलों द्वारा करेंगे। नवद्वीप, दिल्ली, 24 परगना और दक्षिण 24 परगना जिलों में की गई इन परियोजनाओं में 20 सुएज ट्रीटमेंट प्लांट, 612 किलोमीटर सूरज नेटवर्क बनाया गया है, जिनसे राज्य की दूषित पानी प्रबंधन की दैनिक क्षमता और कुल ट्रीटमेंट क्षमता 270 मिलियन लीटर प्रतिदिन हो जाएगी। भविष्य में इस क्षमता का और अधिक विस्तार करने के उद्देश्य से बैरकपुर, हुगली चिंसुरा, गार्डन रीच एवं आदि गंगा, कोलकाता, महेश तला टाउन में 1585 करोड़ की लागत से 190 MLD की क्षमता वाले 5 नए सूरज इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट्स की स्थापना करने हेतु आदरणीय प्रधानमंत्री जी निर्माण कार्यों का शिलान्यास भी करेंगे। इन योजनाओं का सफल क्रियान्वयन नमामि गंगे अभियान की विजय गाथा का परिचायक बनेगा। यहाँ गंगा एवं आदि गंगा, जो बंगाल की संस्कृति का अभिन्न अंग है, के प्रदूषण को नियंत्रित करने में अत्यंत कारगर साबित होगा। माननीय प्रधानमंत्री जी से अनुरोध है कि वे हम सबका मार्गदर्शन करें।
प्रधानमंत्री नरेंद्र मोदी वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से राष्ट्रीय गंगा परिषद की दूसरी बैठक की अध्यक्षता कर रहे हैं। हम आगे भी इसकी जानकारी देंगे, लेकिन अभी इस वक्त की सुर्खियों पर डाल लेते हैं एक नजर। प्रधानमंत्री नरेंद्र मोदी ने दिया पश्चिम बंगाल को 7800 करोड़ रुपए से ज्यादा के विकास का तोहफा। वीडियो कॉन्फ्रेंसिंग के जरिए कई विकास परियोजनाओं का किया शुभारंभ और शिलान्यास। कहा 21वीं सदी में भारत के तेज विकास के लिए भारतीय रेलवे का तेज विकास और सुधार जरूरी। प्रधानमंत्री नरेंद्र मोदी की माताजी हीराबा का 100 वर्ष की आयु में हुआ निधन। गांधीनगर में पीएम मोदी अंतिम संस्कार में हुए शामिल। हीराबा का अहमदाबाद के यूएन मेहता अस्पताल में आज तड़के हुआ था निधन। पीएम ने ट्वीट कर दी जानकारी। पीएम मोदी की माताजी के निधन पर राष्ट्रपति, उपराष्ट्रपति, केंद्रीय मंत्रियों और जानी मानी हस्तियों ने जताया दुख। कई देशों के नेताओं ने भी भेजे शोक संदेश। पीएम मोदी के साथ व्यक्त की संवेदनाएं। म्यांमार के पूर्व नेता आंग सान सू की को सैन्य अदालत ने एक और मामले में सुनाई सजा। 18 महीने तक चले ट्रायल के बाद भ्रष्टाचार के मामले में हुई 7 साल की जेल। अलग अलग मुकदमों में अब तक 33 साल की जेल की सजा पा चुकी हैं सू की। अदालती प्रक्रिया पर उठते रहे हैं सवाल। बेंजामिन नेतन्याहू ने इजराइल के प्रधानमंत्री पद के लिए शपथ। नेतन्याहू ने छठी बार इजराइल के प्रधानमंत्री पद के लिए शपथ। प्रधानमंत्री नरेंद्र मोदी ने नेतन्याहू को दी बधाई। कहा रणनीतिक साझेदारी को मजबूत करने की दिशा में करेंगे काम। दुनिया के सर्वकालिक महान फुटबॉलर पेले का निधन। 82 साल की उम्र में ली अंतिम सांस। पेले के निधन पर फुटबॉल जगत में शोक की लहर। दिग्गजों ने दी श्रद्धांजलि। और भारतीय क्रिकेटर ऋषभ पंत कार एक्सीडेंट में हुए गंभीर रूप से घायल। रुड़की के नारसन बॉर्डर पर हुआ हादसा। देहरादून के अस्पताल में जारी है उपचार। और अब बड़ी खबरों पर विस्तार से डाल लेते हैं नजर। ফিরে এলাম আবার দূরদর্শন বাংলার স্টুডিওতে। ডক্টর চৌধুরীর সঙ্গে আমরা আলোচনা করছিলাম। ডক্টর চৌধুরী একটা জায়গার উপরে খুব জোর দিচ্ছিলেন, সেটা হচ্ছে মানুষের সচেতনতা। যে কোনো দূষণের ক্ষেত্রে মানুষের সচেতনতা অভাব একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু ডক্টর চৌধুরী, আপনি এটা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি অন্তত লক্ষ্য করেছি এবং আমার মনে হয় আমরা সবাই লক্ষ্য করেছি যে নতুন যে প্রজন্ম, তাদের যে স্কুলের আমাদের কিছু শিক্ষা ব্যবস্থার কারণে তাদের মধ্যে কিন্তু একটা সচেতনতা তৈরি হয়েছে এবং আমাদের ছেলেমেয়েরা কিন্তু না বাবা এটা করবে না, জল খেয়ে জলের বোতলটা বাগজোলা খালে ফেলবে না, এটা কি শুধু আমরাই লক্ষ্য করছি না, এটা সত্যি একটা পরিবর্তন এক্স্যাক্টলি। এবং দিস ইজ দ্য অল্টারনেট অপশন। এটা একমাত্র সলিউশনের এটাই জায়গা। আমাদের স্কুল লেভেল থেকে বাচ্চাদের শেখাতে হবে। একটা 30 বছরের মানুষকে আমি অনেক নলেজ শেয়ার করতে পারি, অনেক কথা বলতে পারি, অনেক কিছু ইনস্ট্রাক্ট করতে পারি, বাট হি অর সি ইজ অলরেডি হ্যাবিচুয়েটেড উইথ দ্য সিস্টেম। আমার মধ্যে যে স্বভাবটা গড়ে উঠেছে আমি তো 2-1 দিনে ফেলে দিতে পারি না, তাই না? আমি স্প্লিট করি বা এই করি, এটা তো আমার মধ্যে গড়ে উঠেছে রাস্তার ধারে, বা অন্য যে কোনো একটা প্লাস্টিকের কিছু আমি যেটাকে টুক করে রাস্তায় ফেলে দিলাম, আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কিন্তু যখন আপনি একটা বাচ্চাকে শেখাবেন এবং আপনি যদি পৃথিবীর যে কোনো ডেভেলপড কান্ট্রিকে যদি ফলো আপ করেন, ওদের এই প্রাইমারি স্কুল লেভেলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওদের টিচিং সিস্টেমটাই এমন যে ওরা শেখায় যে কি করা উচিত আর কি করা উচিত না, হোয়াট টু ডু অ্যান্ড ডোন্ট টু ডু। সো আমার মনে হয় যে আশার আলো এখানেই, যে আপনি যেটা বলছেন আমার খুব ভালো লাগলো,
যে এখনকার যারা রানিং স্টুডেন্ট বাচ্চা প্রাইমারি লেভেল বা ওই আর একটু বড় লেভেল, ওরা কিন্তু দে আর মাচ মোর অ্যাওয়্যার অ্যাবাউট দিস থিংস, কারণ এটা তাদের স্কুল থেকে শেখানো হচ্ছে। সুতরাং এই স্কুল থেকে শেখানো এটা কিন্তু সার্বিকভাবে শেখাতে হবে। স্কুল মানে তো খালি কিছু ইংলিশ মিডিয়াম কলকাতা লোকেটেড স্কুল না, আমাদের মেন বাচ্চারা মেন জনগণ থাকে কিন্তু গ্রামীণ বাংলায় বা গ্রামীণ ইন্ডিয়াতে। সুতরাং ওভারঅল জিনিসটাকে এইভাবে স্প্রেড আউট করতে হবে, এবং ওদের যদি আমরা একটা শিক্ষার আলো মিনিমাম দিয়ে দিতে পারি যে কি, ওরা কিন্তু বাকিটা সামলে নেবে। তাহলে ভবিষ্যতের ইন্ডিয়া কিন্তু আজকে যে জায়গায় এসে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, বিভিন্ন কোশ্চেনারিজ আমরা আস করছি, গঙ্গা নদীর এত বড় প্ল্যান আমরা বাঁচাতে পারবো কি পারবো না চিন্তা ভাবনা করছি, এগুলো কিন্তু চিন্তা করার দরকার পড়বে না। থিংস উইল রান অটোমেটিক্যালি। ঠিক। ডক্টর চক্রবর্তী, একটা অভিযোগ আছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে যে বিশেষ করে যেন এটা পশ্চিমবঙ্গেই, আবার ধরুন এই কলকাতাতেই এত একটা মহান নদী যেটাকে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের জাতীয় নদী হিসাবে ঘোষিত, তার প্রতি কলকাতার মানুষের বা এই দক্ষিণবঙ্গের মানুষের বা কিছুটা উত্তরবঙ্গেও মানে ঠিক সেই মানসিক যোগাযোগটা এই নদীর প্রতি নেই। এটা একটা অভিযোগ বিভিন্ন স্তরে, নিন্দুকেরা বলে যে মানে অন্য জায়গাতে একটা অত্যন্ত দূষণ হয়ে যাওয়া যমুনা নদীর প্রতিও তার পাড়ের লোকেদের যে আকর্ষণ, কলকাতার মানুষরা বোধহয় উদাসীন এই গঙ্গা নদী নিয়ে। এটা কি বাস্তব? দেখুন, প্রথমত যে বিষয়টা যে মানুষের উদাসীনতাটা আসে তখনই যখন আমাদের মধ্যে সেই সচেতনতাটা না থাকে। আজকে আমি উদাসীন তখনই হব যদি আমি সেটা করলে পরে কি হবে বা না করলে কি হবে আমার যদি সেটা জানা না থাকে, এবং সেটা শুধু কিছু মুষ্টিমেয় মানুষের মধ্যে যদি সেটা জানা থাকে তাহলে কিন্তু হবে না। কারণ পরিবেশ হচ্ছে এমন একটা বিষয়, বা জল বলুন, পরিবেশের প্রত্যেকটি উপাদান, আজকে আমরা দেখছি বায়ু দূষণ থেকে, জল দূষণ থেকে, শব্দ দূষণ থেকে, সমস্ত মাটি দূষণ এবং আরও কিছু যে দূষণ আছে দৃশ্য দূষণ, সেগুলো পরবর্তী ব্যাপার। কিন্তু আজকে এই গঙ্গা দূষণকে আমরা যখন দেখছি, কারণ গঙ্গা হচ্ছে এমন একটা জায়গা যার উপর বেস করে আমরা যেটা বলছিলাম যে অনেক কিছু আমরা ডিপেন্ড করে থাকি, কিন্তু কখনই উদাসীনতাটা আমরা লক্ষ্য করছি যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের উৎসব, কারণ আমরা এই উৎসব মুখরতায় এতটাই আমরা বিচলিত থাকি যে সেখানে আমাদের কিছু লিমিটেশনস যেগুলো থাকে সেগুলোকে আমরা ক্রস করে যাই, এবং সেখানেতে আমাদের যদি প্রপার কিছু ইমপ্লিমেন্টেশন পলিসি বা ইনফ্রাস্ট্রাকচার, যেটার উপর বারবার এই একটু আগেও আমরা দেখলাম যে ক্লিন গঙ্গা প্রজেক্টস বা নমামি গঙ্গা প্রজেক্টসে আমাদের যে জায়গাটা ল্যাকিং থাকছিল সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচারটা যদি না থাকে, আজকে আপনি যে কোনো মানুষকে যদি বলবেন যে আপনার উৎসবের পরে আপনি এই জিনিসগুলো গঙ্গায় গিয়ে ফেলবেন না, তাহলে তার প্রশ্ন আসবে আমি কোথায় ফেলবো, তাহলে আমার অল্টারনেটিভটা কোথায়। সুতরাং সেই অল্টারনেটিভটাকেই কিন্তু আমরা খুব সহজ ভাষায় যেটা বলবার চেষ্টা করছি যে ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি আমরা যত ডেভেলপ করতে পারবো তত কিন্তু এই লোকাল মানুষদের কাছে পৌঁছে যাওয়া এবং তাদেরকে অ্যাওয়ার করাটা দরকার যে আজকে তোমার যদি যে ওয়েস্টটা তৈরি হচ্ছে সেটাকে তুমি অল্টারনেটিভলি এই কাজে ব্যবহার করো। তাকে যদি পথ বা দিশা দেখাবার না থাকে, শুধু যদি আমরা বলে যাই যে এটা করবে না, এটা করবে না বা এটা করা উচিত নয়, তাহলে অল্টারনেটিভটাও কিন্তু দেখানোর দায়িত্ব সমস্ত, আজকে আমি নিজের ঘাড়ে শুধু দোষ নেওয়া থেকে নয়, গভর্নমেন্টের প্রত্যেকটা আধিকারিক প্রত্যেকেই আমরা কিন্তু একই দোষী হয়ে যাব, এবং সেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে কিন্তু খুব ভালোভাবে ডেভেলপিংয়ের জায়গায় আনতে হবে যাতে অল্টারনেটিভ কিছু আমরা ব্যবস্থা করে দেখাতে পারি। আজকে আমরা গঙ্গা যখনই পুজোর সময় আমরা দেখি যে মাটির যে আইডিয়ালটা সেটা আমরা কোথাও এখনো পর্যন্ত এটা স্ট্রিক্টলি করা যাচ্ছে না যে সেটা আগে আমরা ধুইয়ে নেব, বা সেখান থেকে মাটির প্রতিমাগুলোকে রিইউজ করার যে পরিকল্পনা বহুবার করা হচ্ছে, কিন্তু আমরা কেন সেখানেতে করে উঠতে পুরোটা পারছি না। 100% আমরা প্রত্যেকটা পূজা কমিটির কাছে এটা অনুরোধ রাখতে পারা যাচ্ছে না যে এইভাবে আপনারা এই দূষণটাকে কমান।
কারণ আমাদের উদাসীনতাটা সেখানে থেকে যাচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন যে লোকাল যে লেভেলেতে আজকে আমরা দেখছি যে পৌঁছে যাওয়া, এবং সেখানকার যে ওয়েস্টগুলো আমরা ডাইরেক্টলি গিয়ে দেখছি যে আউটলেটের মাধ্যমে গঙ্গায় গিয়ে মিশছে, এবং সেখানেতে ব্যারিয়ার তৈরি করা, সেই ব্যারিয়ার্সগুলো কিন্তু একমাত্র যেটা আমাদের দরকার যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা কিন্তু ভীষণভাবে জরুরি। এবং তবেই কিন্তু বিষয়তে আপনাদের আমি একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে মাননীয় দর্শক, নিশ্চয়ই আমি বলবো না যে আমি একজন নাস্তিক ব্যক্তি, আমি প্রচণ্ডভাবে আস্তিক, এবং ঈশ্বর সাধনাও আমার একটা আমার জীবনের একটা অংশ। কিন্তু আমি যেখানে থাকি সেখানে প্রশ্ন উঠেছে, আমি একটু আগে কথা বলতে গিয়ে বলছিলাম যে বাগজোলা খাল আছে, আমার বুঝতেই পারছেন যে আমার বাড়ির পাশে, এবং সেই হাউজিং সোসাইটিতে বাড়িতে যাদের নিত্যনৈমিত্তিক পূজা হয় এবং যে রিচুয়াল ওয়েস্ট যেটাকে ওনারা বলেন, অর্থাৎ ফুল ইত্যাদি যেটা তৈরি হয়, সলিড ওয়েস্টটা, সেটা চোখের সামনে যে আমাদের আমি ওই শব্দটা ব্যবহার করতে তবু বলছি, আমি সুইপার যিনি আসেন তাকে তার বালতিতে দেওয়াটা মনের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে এই বাগজোলা খালে ওই সলিড ওয়েস্টটা পুজোর না পড়ে এবং খালটা পরিষ্কার রাখার চেষ্টা হয়। বহু রকমের ভাবনা চিন্তা হয়েছে, সেখানে একটা যেটা আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, সমস্যাটা হচ্ছে মানসিক, সমস্যাটা হচ্ছে চোখে দেখার, অর্থাৎ চোখে যদি ওই ওয়েস্টেজের মধ্যে ফুলটাকে ফেলা হয় তাহলে সেটা কোনোভাবে আমাদের ঈশ্বর সাধনার যে মনস্তত্ত্ব তৈরি হয়ে আছে সেখানে একটা ধাক্কা মারছে। তো সেই জন্য আমরা ওখানে সিদ্ধান্ত নিয়েছি, এবং সেটা ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে, একটি আলাদা ওয়েস্ট বিন রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পুজো সংক্রান্ত যে সমস্ত ওয়েস্টেজ তৈরি হবে সেটা এখানে ফেলুন, এবং পরে সেটাকে চোখের বাইরে নিয়ে গিয়ে কোথায় ডিসপোজ অফ করা হচ্ছে অন্তত এই শান্তিটুকু মনের মধ্যে থাকুক, এবং সেটাকে অবশ্যই বাগজোলা খালে ফেলা হচ্ছে না। আমি সমস্ত দর্শককে বলতে চাই, আমি ডক্টর চক্রবর্তী এবং ডক্টর চৌধুরীর কথা প্রসঙ্গ টেনে, যে এইভাবে কিছু পরিকল্পনা করে কিছু অল্টারনেটিভ রাস্তা তৈরি করে যদি আমরা অন্তত এই ছোট ছোট ক্ষেত্রে, যেমন স্কুলের ক্ষেত্রে আপনারা জানেন যে আপনাদের সবাইকার বাচ্চারা আপনাদের কিন্তু মানা করে যে চিপস খেয়ে চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলবেন না, বা জল খেয়ে জলের বোতলটা কোথাও ফেলবেন না, তেমনি এই জায়গাটাতেও যদি আপনারা একটা পুজো আচ্চার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বিষয়, এটাকে যদি আপনারা একটা অন্যভাবে ভাবতে পারেন। ডক্টর চৌধুরী, সেটা হচ্ছে যে কিছু আমাদের এখানে ট্রিটমেন্ট প্ল্যান্টও আজকে উদ্বোধনের প্রশ্ন আছে, তো এবং তার সঙ্গে এই যে পুরো গঙ্গার ধার ধরে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন মিউনিসিপ্যাল এলাকাতে, পৌরসভা এলাকাতে এই ওয়েস্টেজ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হবে। তো এমনিভাবে যারা পরিবেশ যোদ্ধা হিসাবে কাজ করছেন, আমি যেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে, অর্থাৎ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে দায়িত্বের মধ্যে পড়ছে, এই রকম প্রচেষ্টা কি চলছে এই অংশের মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করা? না, অ্যাওয়ারনেস তৈরি হওয়ার ব্যাপারে কতটা চলছে আমি জানি না, তবে ট্রিটমেন্ট প্ল্যান্ট অনেক কিছুই আছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে দেখুন, একটা ল্যাবরেটরিতে একটা ডেভেলপড টেকনোলজি, ঠিক আছে, সেটা খুব ভালো ইউজফুল, খুব ভালো কাজ করলো, সেটা যখন আমি ফিল্ড লেভেলে সে ইমপ্লিমেন্ট করছি, ইনিশিয়ালি ভালো কাজ করছে, কিন্তু প্রবলেম হচ্ছে তারপর নাথিং ইজ কন্টিনিউড কনসিডারিং ইটস মনিটরিং আর ইভ্যালুয়েশন। দিস ইজ মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তাহলে সেই সিস্টেমটার তো একটা তো এফিসিয়েন্সি পাওয়ার আছে, কোনো একটা সময় তো সে কোলাপস করে যাবে। সেটা আপনি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট করুন, আর সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করুন, আর গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটমেন্ট করুন, মনিটরিং বা ইভ্যালুয়েশনটা খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গাটায় কিন্তু কন্টিনিউশনটার আমরা কিন্তু প্রচণ্ড অভাব দেখি। সুতরাং থিংস শুড বি চেঞ্জ ইন সাচ এ ওয়ে। আমাদের পজিটিভ হতে হবে, আমাদের চিন্তাভাবনা করতে হবে, কারণ আমি বহু কাজ করতে গিয়ে দেখেছি, বহু রিমুভাল প্ল্যান্টের ওপর দেখেছি, বহু ট্রিটমেন্ট প্ল্যান্টের ওপর দেখেছি যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং। একসময় বলা হয়েছে, বিভিন্ন বড় বড় হাইফাই লেভেলের লোক এসে তারা উদ্বোধন করে দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, এটা ট্রিটমেন্ট প্ল্যান্ট, তোমরা এটা ইউজ করতে পারো। ডিউরিং দ্যাট টাইম ইট ওয়াজ ওয়ার্কিং।
But after that, there was no monitoring or evaluation system regarding the water quality. So this is the biggest problem. ঠিক, মানে একটা জিনিসকে যেটাকে ইংরেজিতে বলা হয় সাস্টেনেবিলিটি, তার সাস্টেনেবিলিটিটা এবং মেনটেনেন্সটা যদি আমরা এবং ফলো আপ এই সব জিনিসগুলো যদি না করি, তাহলে এই যে বৃহৎ উদ্যোগ নিয়ে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং তার সঙ্গে আরও অন্যভাবে গঙ্গা নদীকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু মার খাবে। ডক্টর চক্রবর্তী, এখানে আরেকটা প্রশ্ন আছে, যদি আমরা গঙ্গা নদীটা তো শুধু জল নয়, গঙ্গা নদীটাতে একটা জলজ প্রাণীর একটা বিশাল বড় অংশ আছে। এবং আপনি যেটা বলছিলেন যে আমরা এর আগে কয়েক বছর আগে কলকাতাতে সংবাদ মাধ্যম হই হই করে খবর করেছিল যে এই আমাদের প্রিন্সেপ ঘাটের পাশাপাশি কোনো অঞ্চলে নোনা জলের গাছ তৈরি হয়ে গেছে। তো গাছ যেমন যদি হয়ে থাকে, তাহলে সেটা এই মিষ্টি জলের প্রাণীদের ক্ষেত্রে কতটা ক্ষতিকর হয়ে যাচ্ছে, তারও তো সে একটা হাঁপানির মধ্যে থেকে যাবে। তো সেইখানে মানে কি? একদমই তাই, আমাদের জলের মধ্যে বেসিক্যালি যেটা আমরা দেখছি যে এখানে কিন্তু কিছু জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, সেটাই আমাদের কিন্তু যেটাকে আমরা বলি যে জলের বায়ো মনিটরিং, এটা ডিপেন্ড করে যে কোনো একটা জায়গায় যে এই ধরনের যদি আজকে আমরা গঙ্গার যদি কলকাতার রিজিয়ন্সগুলোতে যে কী যে ধরনের মাছ পাওয়া যায় বা যে ধরনের মিষ্টি জলের যে মাছ, আবার যদি আমরা সুন্দরবনের জায়গায় যাই সেখানে কিন্তু মাছের যে চরিত্রগত পরিবর্তনগুলো আসে, এছাড়াও যে গাছের আমরা বিভিন্ন জলজ উদ্ভিদ দেখি, এগুলো কিন্তু আমাদের শুধু বায়োডাইভার্সিটি না, আমাদের বায়ো মনিটরিং এবং তার সাথে বায়ো ক্যাপাসিটিটাকেও মেনটেন করে। মানে আমরা কি করছি যে জলের মধ্যে যে বিভিন্ন ধরনের মেটালসগুলো থাকে সেগুলোকে অ্যাকুমুলেট করে এবং সেখান থেকে বায়ো রেমিডিয়েশনস করছে, এই পুরো কাজটাও কিন্তু তাদের মাধ্যমে হয়। সুতরাং এই প্রত্যেকটা স্পিসিসের ওপর খুব স্ট্রিক্ট নজর রাখাটা, যেটা বায়োডাইভার্সিটি বোর্ড থেকে করা হয় এবং সেই ধরনের প্রজেক্টসগুলোকেও সেখানেতে লোকালিও দেওয়া হয়। এবং এই যে মনিটরিংয়ের আসপেক্টসে আমাদের কিন্তু ক্লিন গঙ্গাতে যেমন ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দেওয়া হয়েছে, তার সাথে সাথে কিন্তু এই বায়োডাইভার্সিটির যে সমস্ত প্ল্যাঙ্কটনসগুলো, জু প্ল্যাঙ্কটনস বা ফাইটো প্ল্যাঙ্কটনস কতটা থাকছে এবং সেগুলো কত পরিমাণে থাকছে, মানে প্রথমত দুটো বিষয় হয় যে সেখানে প্রজাতি কি কি থাকছে এবং সেই ট্যাক্সাগুলো যতগুলো আছে সেই ট্যাক্সা সবকটা মেনটেন হচ্ছে কিনা, তার নাম্বারগুলো মেনটেন হচ্ছে কিনা, সেগুলোর মধ্যে কিছু এক্সটিংক্ট হয়ে যাচ্ছে কিনা, এগুলোর কিন্তু একটা সঠিক ডেটাবেস ভীষণভাবে দরকার। এবং সেটা যেহেতু আমরা দেখতে পেয়েছি যে কোভিড আমাদের একটা মানে একটা বিশাল সময় গেছে এবং সেখানে চারিত্রিকগত কিছু পরিবর্তন বিভিন্ন জায়গায় এনেছে, জলের ক্ষেত্রে এনেছে, পরিবেশের ক্ষেত্রে এনেছে। সুতরাং তার আগে এবং তার পরে বেশ কিছু স্টাডিজ এখনও শুরু হয়ে গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে তার ফলেও কিন্তু চেঞ্জেস আসছে। সুতরাং আজকে যদি এই ক্লিন গঙ্গা যখন আমরা বলতে যাচ্ছি বা লোকালি যে সমস্ত প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, সেখানে কিন্তু অবভিয়াসলি সেই পার্টিকুলার স্পিসিসগুলোর মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে। অর্থাৎ আমি যেটা কে মাথায় রেখে এই বিষয়টাকে উত্থাপন করলাম সেটা হচ্ছে যে আমরা যারা বাঙালি ইলিশ মাছ খেতে অভ্যস্ত এবং অত্যন্ত পছন্দ করি, তারা জানেন যে ইলিশ মাছ আমরা কেন পাই, কারণ ইলিশ মাছ মিষ্টি জলে ডিম পাড়তে আসে এবং সেই সময়তে আমরা ইলিশ মাছটাকে ধরি এবং খাই। তাহলে এখন যদি মনে করেন যে সেই মিষ্টি জলটা নোনা জলে পরিবর্তিত হয়ে যায়, তাহলে সেই মাছ তো হারিয়ে যাবে। প্রথমত সেই ইলিশ মাছ তো ডিম সে তো আর নিজেকে এইভাবে মিউটেট করে নিতে পারবে না, তার অ্যাডাপ্টেশনটা সম্ভব নয় যে সে নোনা জলেই ডিমটা পারবে, এটা সম্ভব নয়। অর্থাৎ সে দিশেহারা হয়ে যাবে, সে কোন দিকে যাবে। আমি তো আমার খাওয়ার কথাটা ভাবছি, কিন্তু যদি ইলিশ মাছ প্রজাতিটাই না থাকে তাহলে আমি খাবোটা কবে? তো অর্থাৎ শুধুমাত্র বিষয়টা এরকম নয় যে আপনার বাড়ির নোংরাটা গঙ্গা নদীতে পড়লো কি না, বা কারখানার জলের নোংরা জলটা গঙ্গা নদীতে পড়লো কি না,
বা আপনি স্নান করতে গিয়ে, কাপড় কাচতে গিয়ে কিভাবে গঙ্গা নদীটাকে আপনি কলুষিত করলেন বা প্রদূষিত করলেন, বিষয়টা শুধু সেখানে নয়, এটার সঙ্গে কিন্তু আমাদের জীবনযাত্রা জড়িয়ে আছে। অর্থাৎ আর এটাও আমি নাস্তিকদেরও বলি যে আপনারা পুজো না করলেও ইলিশ মাছটা আপনারা খান, অতএব সচেতনতাটাও আপনাদের দরকার। গঙ্গাকে মা হিসাবে পুজো করবার হয়তো প্রয়োজন আপনাদের নেই, কিন্তু এই সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আপনাদের মধ্যে অবশ্যই থাকা দরকার এবং থাকা উচিত। আমি একটা অন্য দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে যে ট্রিবিউটারিজ। এই পুরো পরিকল্পনাটার মধ্যে শুধু গঙ্গা নয়, গঙ্গাটা তো সম্পূর্ণ হয় তার শাখা প্রশাখাকে সঙ্গে নিয়ে। ট্রিবিউটারিজগুলোর ক্ষেত্রে কি ধরনের অভিজ্ঞতা আপনাদের, ডক্টর চৌধুরী? অভিজ্ঞতা বলতে গঙ্গা তো মেন ফ্লো একটা, এবং তার থেকে বিভিন্ন শাখা প্রশাখা যেখানে জড়িয়েছে, সেটা আপনি ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টেও দেখতে পারেন, যেটা আমাদের মেন গঙ্গা, পদ্মা, মেঘনা, এদিকে ভাগীরথী, অনেক পার্ট আছে। সবচেয়ে বড় যে প্রবলেমটা দেখা দিচ্ছে যে আমরা মনে হয় একটু বেশি চিন্তাভাবনা করছি গঙ্গা বা ইটস বেস্ট আদার ওয়াটার রিসোর্সেস পার্টটাকে, সেটা হচ্ছে আরবান এরিয়ার ওপরে। আপনি যদি দেখেন, মানে আমি আপনাকে দেখাতে পারি, আপনি যদি মুর্শিদাবাদ বা নদিয়া যান, ওখানে গঙ্গার ভাঙন কাকে বলে দেখবেন আপনি, অবশ্যই অবশ্যই, এবং বাড়ির পর বাড়ি তলিয়ে গেছে, এবং সেই ব্যাপারগুলো কিন্তু মাঝে মাঝে হাইলাইটেড হয়, বাট ইট ইজ আ মেজর ইস্যু, ইট শুড বি হাইলাইটেড in national level, totally neglected. এবং not only this is limited in West Bengal, maybe it is also the same thing is going on in UP, Uttarakhand or Bihar. So এই ব্যাপারগুলো কিন্তু চিন্তা ভাবনা করা। ভাঙনটা কেন হয়? ভাঙনটা হয় মাটি ধরে রাখতে পারে না, মাটি সেই, এটা কি গতিপথে, গতিপথ তো চেঞ্জ করে। এবার মাটির যে একটা শক্তিশালী মানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, যেটাই আপনি বলুন, সেখানে যদি একটা জল এসে বারবার 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 ধাক্কা মারে, এবং সেখানে যদি কোনো কনক্রিট পিলার না থাকে, তাহলে তো সে তো মারবেই, তাই না? তো এই যে আমাদের গঙ্গার প্রজেক্টগুলো, মানে অর্থাৎ এই নমামি গঙ্গের যে প্রজেক্ট, গঙ্গা কাউন্সিলের যে প্রজেক্ট, তার মধ্যে বোধহয় এটা একটা অংশ, যে কিভাবে, কারণ আমাদের একটা জায়গার নাম আছে যে নামটা আমরা সাংবাদিকতা শুরু থেকে আজ পর্যন্ত শুনে আসছি, সেটাকে বলা হয় শামসেরগঞ্জ। হ্যাঁ, মানে ভেঙেই চলেছে ভেঙেই চলেছে ভেঙেই চলেছে। আজ স্কুল ভাঙছে, কাল মাদ্রাসা ভাঙছে, পরশু মন্দির ভাঙছে, তারপরের দিন মাজার ভাঙছে, এবং গ্রামের পর গ্রাম সাফ হয়ে যাচ্ছে। এবং মজার কথা হচ্ছে যে উল্টো দিকে হচ্ছে অন্য একটা দেশ, তাদের জমি বাড়ছে, আমাদের জমি কমছে, এরকম একটা অদ্ভুত পরিস্থিতি। মাঝে আমাদের এইবারেই শীতকালীন অধিবেশনে বিধানসভাতেও একটা কথা হয়েছে যে দুটো দল এখন বিধানসভাতে আছে, তারা যৌথভাবে, সেটা এখনও কোনো নিশ্চয়তা পায়নি, বোধহয় তার মধ্যে জটিলতা আছে, যাই হোক না কেন, সেটা হচ্ছে যে এই গঙ্গার ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদ জেলা তারা কেন্দ্রের কাছে যাবে, এবং কেন্দ্র এই বিষয়ে সচেতন। কিন্তু এটার রাস্তা খুঁজে পাওয়াটা, এখানে অর্থের একটা বিশাল বড় ভূমিকা আছে। তো আমি এই আলোচনাতে আপনি একটু উল্লেখ করলেন, তো আপনাকে জিজ্ঞেস করি যে রাস্তাটা কিভাবে, শুধু কি কংক্রিট ইয়েটা, মানে ইরিগেশন ডিপার্টমেন্টও এর সঙ্গে আছে, যেহেতু ও এমব্যাঙ্কমেন্টটা ইরিগেশন ডিপার্টমেন্টের ইয়েতে পড়ে, এই ইয়ের মধ্যে আছে না। বেসিক্যালি দু তিনটে জিনিসকে নিয়ে আমাদের এখানে চিন্তা করার মতো বিষয়। একটা তো হচ্ছে যে অবভিয়াসলি ইরিগেশনস তো পার্ট থাকছেই, কিন্তু প্রথমত হচ্ছে উৎসটা, যে বন্যা, যে আমাদের কিন্তু বন্যার কারণটা কোথায়, মানে আমাদের বিভিন্ন জায়গা কিন্তু আজকে নদীমাতৃক দেশে, আমাদের এই পশ্চিমবঙ্গ প্রত্যেকবার বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হয়ে যাচ্ছে, এবং সেই বন্যার জলটাকে ধরে রাখা বা সেটার গতি পরিবর্তন করানো বা সেই ধরনের বন্যাটার এই কন্ট্রোলটা কিন্তু আমাদের এই জলবায়ু পরিবর্তন তো একটা বড় জায়গা আছেই। এবং সেই আসপেক্ট থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু সেখানে এই যে সয়েলের নেচার পরিবর্তন হওয়া, বা সেখানে যে ডিফরেস্টেশনস হয়ে যাচ্ছে, যে আমরা প্রচুরভাবে যে কোনো জায়গায় আমরা গাছ কেটে সেখানেতে আরবান ডেভেলপমেন্ট করছি, আজকে আমাদের হোমস্টের প্রচণ্ড বাড়বাড়ন্ত বাড়ছে। এই জায়গাগুলোকে, এই মানসিকতাগুলো আমাদেরকে একটু ভাবতে হবে যে কত দূর আমরা পৌঁছতে পারি। মানে মনুষ্য জাতি যেটা আমরা চেষ্টা করছি, যে যেখানে আজকে মানে যেখানে পৌঁছানো যায় না,
এমন কোনো জায়গায় প্রকৃতির কোলে সেখানেতেও আমরা গাছ কেটে পৌঁছে যাচ্ছি। সুতরাং এগুলোর এফেক্টটা গিয়ে কিন্তু আমাদের এই প্রকৃতির ওপরই পড়ছে। এখানে আজকে যে জায়গাগুলোতে আমরা যেভাবে দেখছি যে সমস্ত পরিমাণের যে জায়গা ভেসে যাচ্ছে, বা আজকে উনি যেটা বলছিলেন যে সেখানকার যে আমাদের মাটিগুলো ভেঙে যাচ্ছে, বা অনেক জায়গা আমরা জানি ঘাটালের মতো জায়গায় এখন মানুষে বাড়ি তৈরি করছে এমনভাবে যাতে বন্যা তারা ধরেই নিচ্ছে যে প্রত্যেক বছর হবে এবং আমার বাড়িতে জল ঢুকবে। সুতরাং এই যে মানুষের ধারণা এবং তাদের যে মানে চারিত্রিক সমস্ত কিছু তাকে জীবন ধারণের পরিবর্তন আনতে হচ্ছে, সেটা কতটা সাস্টেনেবল, আমাদের কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। এবং সেখানেতে যে গোলগুলোর প্রতি আমাদের প্রত্যেকটা যে মিশন আছে, প্রত্যেকটা মিশন কিন্তু আজকে ক্লিন গঙ্গা মিশন থেকে শুরু করে আমাদের হেলথ, এবং যে সমস্ত জায়গায় যে বন্যা হয়ে যাচ্ছে সেখানে মানুষ কীভাবে পড়াশোনা করছে, সেখানে তার লেখাপড়া, তার কি ইনফ্রাস্ট্রাকচার কতটা থাকছে, সেখানে কিভাবে ডেভেলপ হওয়া সম্ভব, সব কিন্তু একটার সাথে জড়িত। সুতরাং আজকে আমরা শুধু ক্লিন গঙ্গা অ্যাকশন প্ল্যান যে শুধু গঙ্গা কেন্দ্রিক নয়, আমার বলার বক্তব্য সেখানেই যে এর সাথে কিন্তু অনেক রকম কাজ জড়িত আছে, এবং সেই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে যদি আমরা ধরতে পারি এবং লোকালি সেই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে যদি আমরা সলভ করতে পারি একটার পর একটা, তবে কিন্তু আমাদের এই অ্যাকশন, বিরাট একটা অ্যাকশন প্ল্যান যেটা আমরা আলোচনা করছি বা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে আলোচনা করা হচ্ছে, তবে কিন্তু এটা একটা রূপ পাবে বা সেই পর্যায়ে গিয়ে পৌঁছতে পারবে। আমি এখানে একটা পুরনো জিনিস টেনে আনি ডক্টর চৌধুরী, সেটা হচ্ছে যে আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থাকবার সময়তে ইউনিফিকেশন অফ রিভার্স বলে একটা উনি ভাবনা চিন্তা করেছিলেন, নিশ্চয়ই আপনাদের মতো বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কিন্তু সেটা নিয়ে আর ভাবনা চিন্তা সম্ভব হয়নি। এটা প্রবল বিরোধিতা বিভিন্ন প্রান্ত থেকে এসছিল, কিন্তু আবার বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে এটা একটা খুব জরুরি বিষয়, এটা একটা হতে পারে যে মানে কতটা সম্ভব সেটা নিয়ে ভাবনা চিন্তা আলাদা বিষয়, কিন্তু মানে যেমন যমুনা নদী, আমরা জানি যে প্রত্যেক বছর একবার করে খবর হয় যমুনা নদী, সেটা হচ্ছে ছটের আগে, তাছাড়া তার আগে কেউ যমুনা নদী বলে একটা নদী আছে সেটাও কেউ ভাবে না, আর যমুনা নদীর বাস্তবতা কি সেটাও কেউ ভাবে না। যমুনা নদীর বাস্তবতা হচ্ছে যমুনা নদীর ওপরে আনারস চাষ হয়, নদীর ওপরে। যারা দেখেছেন তারা জানেন, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা। তো এই সমস্ত সমস্যাগুলোর একটা দিক সেই সময় ভাবা হয়েছিল যে ইউনিফিকেশন অফ রিভার্স, যাতে বিভিন্নভাবে ওয়াটার ফ্লোটাকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করা যায়, যার একটা কিছুটা বোধহয় চেষ্টা সবরমতির ওদিক দিয়ে কিছু একটা করা হয়েছে। এইটা কি ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য আদৌ? অবভিয়াসলি প্রযোজ্য, ভীষণভাবে, মানে ইট নিডস টু বি ইমপ্লিমেন্টেড। কারণ নদীর ফ্লো তো ওয়ান সাইডেড থাকে না, তো ডাইমেনশনাল হয়ে যায় বিভিন্ন, মানে আপনি ভাঙনটা বললেন বলে আমি আরো এটাকে ওদিক থেকে ওই নদী আসে, এবং দে শুড বি কানেক্টেড। এবং তাতে কি আমাদের ওয়াটার যে সোর্সটা তার পরিমাণটাও বেড়ে যাবে অনেক কিছুই। কারণ একটা ধরুন আমি নিজে একটা নদী, আমার মধ্যে 80% ওয়াটার রিসোর্স আছে, আর পাশে আরেকটা নদী আছে তার 20%। তো দুটোর মধ্যে যদি একটা ইন্টারকানেকশন থেকে থাকে তাহলে তো উই ক্যান রিচ টু দ্য 50% লেভেল ইন বোথ আওয়ার কেস। এটা তো খুব ভালো চিন্তাভাবনাটা অত্যন্ত পজিটিভ ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে আমি জানি না এই ভালো চিন্তাভাবনাগুলো কেন পরবর্তীকালে ইমপ্লিমেন্ট হয় না। এই জায়গাটায় কিন্তু একসঙ্গে কাজ করার একটা চিন্তাভাবনা এবার আমাদের করতে হবে। মানে রাজ্য কেন্দ্র সবাই মিলে সমস্ত দল, আমি যেটা বলতে চাইছি যে রুলিং পার্টি এবং অপোজিশন হোয়াটএভার ইট মে বি, আজ এখানে এ আছে কাল ওখানে ও আছে, কিন্তু ডেভেলপমেন্টের প্রশ্নে কিন্তু শুড নট বি নো কম্প্রোমাইজ। এই জিনিসটার খুব অভাব আছে আমাদের। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের একটা অত্যন্ত বাজে দুর্ঘটনা মালবাজার বলে একটি জায়গাতে ঘটে গেছে, এবং বেশ কিছু আমাদের সহনাগরিক তারা প্রাণ হারিয়েছেন। সেখানেও কিন্তু এইটা একটা অভিযোগ ছিল যে নদীটা দিক পরিবর্তন করে ফেলেছে কোনো কারণে। তো সেটা অভাবনীয় ব্যাপার, এবং এটা অবৈজ্ঞানিকভাবে জিনিসটা হয়েছে, এবং স্থানীয় মানুষেরা কেউ সেটা লক্ষ্য করেননি, প্রশাসন লক্ষ্য করেননি, ঘটনাটা ঘটে গেছে। তো সেই কারণেই বোধহয় এই ইউনিফিকেশন অফ রিভার এটাকে ভাবা হয়েছিল, যেটা ডক্টর চৌধুরী বলছিলেন যে
উন্নয়নের ক্ষেত্রে বা দেশের প্রগতির ক্ষেত্রে সবসময় শাসক দল এবং বিরোধী পক্ষদের মধ্যে একটা সামঞ্জস্য তালমেল রেখে যাওয়াটা দরকার। আমি আমার সহযোগীদের বলবো যে এই সময়তে যদি আমরা একটুখানি বিরতি নিতে পারি তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। যদি আমাদের অনুমতি দেন তাহলে আমরা বিরতি নেব। তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করি ডক্টর চক্রবর্তী, সেটা হচ্ছে যে আমি একটু কলকাতাতে সামান্য কিছুটা অংশে গঙ্গায় চান করছি, গঙ্গায় ফেলা পয়সা তুলছি, মানে গঙ্গাটাকে ব্যবহার করবার একটা ভালো দিক আছে। কিন্তু যেহেতু যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে নগর সভ্যতা নদীকে কেন্দ্র করে, কারণ একসময় জলপথটাই একমাত্র পথ ছিল, আজকে এই হাওড়া স্টেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই সমস্ত রকমের যে যাত্রাপথগুলো, সেই যাত্রাপথগুলোর মধ্যে একটা আবার ইউনিফিকেশনের কথা বলছেন, অর্থাৎ আকাশ, রাস্তা, জল ইত্যাদিগুলোকে। সেক্ষেত্রেও তো এই যে এক তো হচ্ছে ইউনিফিকেশন অফ রিভার, সেক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। এবং যদি দূষণমুক্ত না করতে পারি, পলিমুক্ত না করতে পারি, আমাদের গঙ্গাসাগরে অভিজ্ঞতা রয়েছে, সেটা হচ্ছে যে দিনে 4 ঘন্টা মাত্র ভেসেল চলে। কারণ যখন জোয়ার আসে তখন চলা সম্ভব, জোয়ার না থাকলে চলা সম্ভব নয়। তো এই যে মানে এই জলপথ হিসাবে গঙ্গা এবং অন্যান্য বিষয়কে ব্যবহার, সারফেস ওয়াটারকে ব্যবহার করা, এইটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের? দেখুন, আমাদের যে পরিমাণ জনসংখ্যা এবং সেখানে পরিবহন ব্যবস্থা যে পরিমাণ আছে, সেদিক থেকে লক্ষ্য করলে যেটা ভীষণভাবে যেটা জরুরি বিষয় হচ্ছে আমাদের অবভিয়াসলি যে এই ধরনের একটা জলপথকে আমরা যদি আরও অল্টারনেটিভলি ইউজ করতে পারি। কারণ আমরা জানি যে এই ধরনের জায়গাগুলোতে মানে জলপথের মাধ্যমে যত আমরা যে কোনো জায়গায় পৌঁছানো বা সমস্ত জিনিসপত্র এদিক থেকে ওদিক করা অনেক বেশি সুবিধাজনক। কিন্তু যেখানে প্রাকৃতিক যদি কিছু কারণ যেটা থেকে থাকছে, যে পলি অ্যাটিফেন, আমরা যখন দেখি যে ভেসেলস থেকে যে অয়েলটা গিয়ে যেটা জলের মধ্যে পড়ছে, সেটাও কিন্তু আমাদের এই বায়ো মনিটরিংয়ে যে কথাটা হচ্ছিল, বায়োডাইভার্সিটি, এটার ক্ষেত্রেও খুব কিন্তু গুরুত্বপূর্ণ এবং বিষয়টির দিকে লক্ষ্য রাখা দরকার। কারণ যে কোনো রিসোর্সকে আমরা যদি ইউজ করব সেটা নিশ্চয়ই খুবই ভালো একটা বিষয়, কিন্তু পরিবেশের দিক থেকে যদি চিন্তা ভাবনা করে জায়গাটাকে আমরা ভাবনা চিন্তা করে যদি একটু এগোই তাহলে অনেক বেশি ভালো হবে। কারণ যেখানে আমরা এই ভেসেলসগুলোকে তৈরি করি সেগুলো এমন কিছু রাসায়নিক মানে জিনিস বা তেল বা এমন কিছু জিনিস জলে মিশ্রিত করে, সেটা কিন্তু নেওয়া যাবে না, মানে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ তাতে কি হচ্ছে, শুধু যে পলি, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ, পলিকে তো কাটতেই হবে এবং এটাকে আটকানো যাবে না। এবং সেখান থেকে বেরোতে গেলে একমাত্র যেটা আমাদের যেটা পলিসির কথা হচ্ছিল, সেইগুলোকে পরিবর্তন রাখা বা সেই ধরনের কানেক্টিভিটি রাখা, সেইগুলো দরকার। কিন্তু যেগুলো মনুষ্য সৃষ্টি কারণ, সেইগুলোর দিকে কিন্তু আমাদেরকে অনেক বেশি জোর দিতে হবে। যেগুলো আর যেটা দরকার হচ্ছে এই যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ভেসেলসগুলোকে তৈরি করা, যেগুলো আমরা দেখি যে আজকে একটু আগে যে এখন সুন্দরবনের কথা হচ্ছিল, সুন্দরবনেতে প্রচুর এই ধরনের ভেসেলস চলে এবং সেখান থেকেও কিন্তু এমন কিছু শব্দ বা এমন কিছু রাসায়নিক তেল জাতীয় পদার্থ যেগুলো জলে গিয়ে যখন মেশে, তখন কিন্তু সেখানকার লোকাল স্পিসিসগুলো হারিয়ে যাচ্ছে। আজকে আপনি সুন্দরবনের কাছে গিয়ে যদি সেখানকার মানুষজনের সাথে কথা বলেন, আমি বিভিন্ন সময় গিয়ে দেখেছি যে তারা কিন্তু অনেক স্পিসিস হারিয়ে গেছে, নেই, মানে সেই মাছ আর খুঁজে পাওয়া যায় না। এবং সেই মাছের আগে হয়তো রং ছিল হলুদ রঙের, এখন সেটা পরিবর্তন হয়ে গেছে সাদা বা লাল। তার আকৃতিগত পরিবর্তন, মডিফিকেশনস, তার স্বাদের পরিবর্তন। আজকে অনেকেই আমরা বাজার থেকে এনে বলি এই মাছটার আর স্বাদ আসছে না, বা আগে কিন্তু এই মাছে আমরা খুব ভালো খেতাম। এই ধরনের যে আমাদের প্রাকৃতিক সোর্স বা রিসোর্সগুলোকে কিন্তু আমরা অক্ষুণ্ণ অবস্থায় পাবো না। সুতরাং সেই দিকটা আমার মনে হয় অনেক বেশি জোর দিতে হবে। যদি জলপথটাকে আমরা যেভাবে এগোচ্ছি বা আগামী দিনে স্বপ্ন দেখছি, সেই ধরনের ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ওপর সবসময় জোর দেওয়া উচিত।
ঠিক আমাদের এই পর্যায়ের আলোচনাটাকে আমরা প্রায় শেষ জায়গায় নিয়ে এসেছি। আমরা শেষ করব একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা গঙ্গা কাউন্সিলের বৈঠক বলে গঙ্গা নিয়ে আলোচনা করছি, কিন্তু সাধারণভাবে ভারতবর্ষই একটা নদীমাতৃক দেশ, একটা অংশ ছাড়া, বিশেষ করে পূর্ব ভারত নদীমাতৃক পুরোভাবেই, এবং সেখানে একটা বড় নদী হচ্ছে ব্রহ্মপুত্র। এবং যে আলোচনাগুলো আমরা করছিলাম, আপনারা বেড়াতে যান, সবাই বেড়াতে যান কাজিরাঙা অভয়ারণ্যে বেড়াতে যান, তার পাশেই ব্রহ্মপুত্র। এবং আমাদের সাংবাদিক হিসাবে যেতে হয় বর্ষাকালে, যখন এই কাজিরাঙার যে পশুদের দেখে আপনারা আনন্দ উপভোগ করেন, সেই পশুদের দুরবস্থাটা আপনাদের সামনে তুলে ধরবার জন্যে যেতে হয় প্রত্যেক বছর। কারণ হচ্ছে যে এই ব্রহ্মপুত্র পুরো কাজিরাঙাকে ভাসিয়ে দেয়, এবং গন্ডার, বিশেষ করে যে গন্ডার কাজিরাঙার মূল বিষয়, তারা কিভাবে নিজেদের প্রাণ বাঁচাতে, এবং অন্যান্য জন্তু জানোয়াররা। আমরা শেষ করব, শুধু কয়েক সেকেন্ড করে আপনাদের কাছ থেকে শেষ একটা করে স্টেটমেন্ট নেব। ডক্টর চৌধুরী, এই ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠক চলছে, এত বড় একটা প্রকল্প, এর প্রতি শুভকামনা জানিয়ে আপনি কি বলতে চান? অবভিয়াসলি, কারণ গঙ্গা তো বিরাট ইম্পর্টেন্স না, আমাদের দেশে বিরাট ইম্পর্টেন্স। যে কোনো আপনি ইভেন কনসিডারিং মানে মাল্টি ডাইরেকশনাল অ্যাপ্রোচেস, ও তো প্রচুর আমাদের ইকোনমিক্যালিও তো সাউন্ড করছে। একদম, আমাদের সময় শেষ, আমরা শেষ করছি। আপনারা সবাই সচেতন থাকবেন, কলকাতার মানুষ এবং যে সমস্ত মানুষ গঙ্গার পাড়ে বাস করেন তারা সচেতন হন। সারা ভারতবর্ষের গঙ্গাকে দূষণ মুক্ত করা আমাদের পরিকল্পনা, আমাদের প্রকল্প, আমাদের প্রতিজ্ঞা। দূরদর্শন বাংলার তরফ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর চৌধুরী এবং ডক্টর চক্রবর্তীকে। আমরা শেষ করলাম।